অবশেষে আজ রাতের ফ্লাইটে দেশে ফেরার সঠিক সিদ্ধান্ত মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ দখলে নিতে মহাপরিকল্পনায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা দিল্লিতে একের পর এক গোপন বৈঠক। কি করবে এবার বিএনপি সরকার? তারেক রহমানকে কি অবশেষে দেশ ছেড়ে পালাতে হবে? এদিকে শেখ হাসিনাই আগামীর বৈধ প্রধানমন্ত্রী, এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তাহলে কি এটাই শেখ হাসিনার দেশে ফেরার সঠিক সিদ্ধান্ত, নাকি আবারও ১/১১ মতো অবস্থা সামনে আসবে? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেখ হাসিনা দেশে ফিরবেন এই ঘোষণার চেয়েও এখন বড় প্রশ্ন একটাই, তার সঙ্গে ফিরবেন কতজন? প্রায় ১.৫ বছর ধরে দেশ বিদেশে ছড়িয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সত্যি কারাবরণ ও মামলার ঝুঁকি নিয়ে দেশে ফিরতে প্রস্তুত, নাকি ডিসেম্বরে ফেরার ঘোষণা কেবল দলকে নতুন করে সক্রিয় করার রাজনৈতিক কৌশল? আওয়ামী লীগের ভেতরেও এখন সবচেয়ে বেশি আলোচনা এই প্রশ্ন নিয়েই। যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। একই সঙ্গে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদেরও দেশে ফিরে একসঙ্গে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। দিকে একের পর এক জরুরি বৈঠক চলছে দিল্লিতে। শেখ হাসিনা দেশে ফিরলে কিয়ামত শুরু হবে ঢাকায়, খেলা শুরু হয়ে গেছে ভারতে। এই মুহূর্তের সবচেয়ে বড় এবং বিস্ফোরক রাজনৈতিক খবর, শেখ হাসিনা দেশে ফেরার কাউন্টডাউন কি তবে শুরু হয়ে গেল? দিল্লিতে শেখ হাসিনার একের পর এক বৈঠক, দেশে ফেরার জোর প্রস্তুতি নিয়োগ হচ্ছে দলীয় মুখপাত্র। আর পাঁচটা দিব কোন সময়? শেখ হাসিনা আসলে তো মনে করেন 2-5 কোটি লোক তো এয়ারপোর্টে তো থাকবে না, সাধারণ পাবলিকে লাগে। তারা পাঁচটা দিব কোন সময় শেখ হাসিনারে? ওরা তো ঘুমে সামনে দেয় যে শেখ হাসিনার পাশে দিবার, পাশে দিব কি? ওরা তো দেশ সাইডে পলাই ওই দিনে যেদিনকে শেখ হাসিনা এবার এক কথা দেশে থাকো। শেখ হাসিনা ফিরবে দেশে, এই আওয়াজটা যত জোরালো হচ্ছে ততই রাজনৈতিক অঙ্গনে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এনসিপির মধ্যে, জামাতের মধ্যে, বিএনপি। সরকারেরই একটা অংশ শেখ হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্র করছে। বিএনপি শেখ হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্র করছে, তার মানে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে অনেকে রাজনীতিবিদরা কাজ করছেন। তাহলে শেখ হাসিনার সঙ্গে গোপন আদাত তারা করছে। শেখ হাসিনা যদি দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করেন, তাহলে সরকারের উভয় সংকোচে পড়ার আশঙ্কা রয়েছে। 111-এর মতো আওয়ামী লীগ যেভাবে শোডাউন করবে, তাতে দলটি পুরোদমে দেশের রাজনীতিতে অবস্থান নিতে পারে। দেশে ফিরছেন শেখ হাসিনা, এমন ঘোষণা ঘিরে আবারও উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। দিল্লিতে প্রায় ২ শতাধিক নেতার সঙ্গে একের পর এক বৈঠক করছেন শেখ হাসিনা। নতুন আইনি টিম গঠন, মুখপাত্র নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ দিল্লিতে বসে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় শেখ হাসিনা। নতুন সরকার, বিএনপি সরকার, তার 5 মাস পূরণ হলো। 5 মাস যখন পূরণ হলো, তখন এই সরকার ক্ষমতায় আসার পরেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নানা ধরনের কার্ডের কথা বলেছেন। সেই বলার ভিত্তিতে সমালোচিতও হয়েছেন। তার বিরোধী পক্ষ এই কার্ড নিয়ে অনেক ট্রল করার চেষ্টা করেছেন, কার্ড বাবা বলার চেষ্টা করেছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। কার্ডের ব্যাপারগুলো ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, অতিরিক্ত হচ্ছে কিনা, কার্ডের মাধ্যমে আদতেও কোনো সমাধান আনা যাবে কিনা, এই বিতর্ক রয়েছে সমাজে। কিন্তু সেই বিতর্কে আমরা যেতে চাই না, কারণ এখনও সেটার ফলাফল কিংবা সেটা ব্যাপারে সমালোচনা করার অ্যাকচুয়াল কোনো টাইম আসেনি। যদি বিএনপির এই থিওরিটা ভুল হয়, মানে ভুল বলার সময়টা তখনই যখন আমরা দেখব যে এই থিওরিটা ব্যর্থ হয়েছে। তার আগে পর্যন্ত সমালোচনা করাটা, এটা শুধুমাত্র বিরোধিতা করার নামেই বিরোধিতা হবে, যে কর্মটা আমরা সচেতনভাবেই করতে চাই না। কিন্তু কার্ড বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব যে ফেলেছে, সেটা আমরা শহীদ মিনারে এবার দেখলাম। শহীদ মিনারে লাল কার্ড দেখানো হলো। লাল কার্ডটা কি সরকারকে দেখানো হলো, নাকি সত্যি সত্যি আমেরিকাকে দেখানো হলো? এই যে আমেরিকার সঙ্গে গোলামির চুক্তি, এই চুক্তি ইউনূস সরকার করেছে নির্বাচনের মাত্র 3 দিন আগে, 72 ঘন্টা আগে। সেই সমালোচনা আমরা করছি বটে, কিন্তু সেই সমালোচনা আমরা দেশের জনগণ যখন করছি, তখন দল হিসেবে বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি তারা কি করছে? উত্তর হলো তারা করছে না। এবং তৎকালীন যিনি নিরাপত্তা উপদেষ্টা, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল, তিনি প্রকাশ্যে বলেই দিয়েছেন যে এই চুক্তি যখন হয়, তখন দলগুলোর সঙ্গে সরকার সমঝোতা করেই চুক্তি করেছে। সুতরাং দলগুলোর এবং ক্ষমতায় যখন বিএনপি এসেছে, তখন বিএনপির এই চুক্তির ব্যাপারে বিরোধিতা করা কিংবা বিরোধী অবস্থানে যাওয়া, চুক্তি ক্যান্সেল করার চেষ্টা করা, আমেরিকার সঙ্গে বাদানুবাদে জড়িত হওয়া, এটা অসম্ভব। প্রায় বললে ভুল হবে, এটা অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। এটা করতে গেলে ডোনাল্ড ট্রাম্প যে ধরনের মানুষ, যে ধরনের ক্যারেক্টার তার, আমরা তাদের মানে সেন দৃষ্টিতে পড়ব, এবং এমনও হতে পারে যে আমাদের দিকে মানে মিসাইল ছুটে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সুতরাং একটা বড় মানে প্রতিবন্ধকতা তৈরি করে গেছেন ইউনূস সরকার। হতে পারে যে সেই সময় মানে ক্ষমতা, নির্বাচনের পূর্ব মুহূর্ত যেহেতু, ক্ষমতায় আসার জন্য বিএনপি, জামাত, এনসিপি সবাই বলেছে যে আমেরিকাকে আমরা খেপাতে চাই না। সবাই হয়তো আশা করেছে আমেরিকাই তাদেরকে মানে ক্ষমতায় বসাবে। জনগণের ভোট না থাকলে ক্ষমতায় যে বসা যায় না, সেটা তো মোটামুটি প্রমাণিত সত্য, এবং জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টার কারণেই আওয়ামী লীগের পতন হয়েছিল। শহীদ মিনারে লাল কার্ড দেখানোর যে ব্যাপার ঘটলো, সেটা মূলত আমেরিকার চুক্তির বিরুদ্ধে। কিন্তু সেটাকে আমেরিকাকে দেখানো হলো, নাকি বর্তমান সরকারকে লাল কার্ড দেখানো হলো? ওই সিম্বলিক কারণে যে বর্তমান সরকার কার্ড নিয়ে অনেক কথা বলছে, এবং এই কার্ড, ওই কার্ড, কৃষক কার্ড, এই মানে নানা ধরনের কার্ড আপনারা জানেন।
চলুন একটু আলোচনা করে দেখি যে কার্ডটা রেফারি হিসেবে শহীদ মিনারে মানে আয়োজিত অনুষ্ঠানের আয়োজকরা কাকে দেখাতে চাইলেন। কথা, লাল কার্ড দেখানো হয়েছে শহীদ মিনারে। লাল কার্ডের প্রসঙ্গ এনসিপি নেতাদের মুখে অনেকবার আমরা শুনেছি। তারা কথায় কথায় বলার চেষ্টা করেছে যে আমরা বিএনপি এত কার্ড দিচ্ছে, কৃষক কার্ড, মহিলা কার্ড, এই কার্ড, ও কার্ড, আমরা তাদেরকে লাল কার্ড দেখালাম। অবশ্য লাল কার্ড দেখিয়ে এনসিপি বিএনপিকে লাল কার্ড দেখিয়ে বিএনপির যে কিছুই করতে পারবে না, এটা বাস্তবতা। কারণ বিএনপি 2/3 বেশি আসন পেয়ে সরকার গঠন করেছে। এনসিপির ভোট মাত্র কয়েক পার্সেন্ট, সেখানে বিএনপির ভোট 51%। দেশের 51% মানুষ তাদেরকে ভোট দিয়েছে, এটা স্বীকৃত সত্য কথা। শহীদ মিনারে যেটা হলো, বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে লাল কার্ড প্রদর্শন। কিন্তু আমার কেন যেন মনে হয়েছে যে এই কার্ডের ব্যাপারটা এসেছেই তারেক রহমানকে ট্রল করার জন্য, বিএনপিকে ট্রল করার জন্য। তারেক রহমান এবং বিএনপি যে কার্ড নিয়ে এত কিছু করছেন, সেই মানে কার্ডের কারবার করা সরকারকেই এক ধরনের লাল কার্ড দেখানোর চেষ্টা করা হলো। আয়োজক কারা, চলুন একটু দেখি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সহ এ ধরনের সব চুক্তি বাতিলের দাবিতে গণজমায়েত করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে লাল কার্ড দেখানো হয়। লাল কার্ড দেখানোর যে ব্যাপারটা, আপনারা আলাদাভাবে ছবিটা আবার দেখে নিতে পারেন। একেবারে স্পষ্ট লাল কার্ড তৈরি করা হয়েছে, উপস্থিত সমস্ত দর্শকের হাতে সেই কার্ড দেওয়া হয়েছে এবং একবারে তারা সেই কার্ড প্রদর্শন করেছে হাত উঁচিয়ে। এই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্কিন যুক্তরাষ্ট্রকে লাল কার্ড শীর্ষক স্লোগান দিয়ে উপস্থিত সবাই হাত উঁচু করে লাল কার্ড প্রদর্শন করেন। সমাবেশে বক্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী এবং জাতীয় স্বার্থ বিরোধী উল্লেখ করে অবিলম্বে এসব চুক্তি বাতিলের দাবি জানান। সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ তিনি বলেন, সংসদের সব রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে ঝগড়া হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দাসত্বমূলক চুক্তির বিষয়ে যেন নীরবতার ঐক্য তৈরি হয়েছে। যে কথা শুরুতেই বলছিলাম যে এই ব্যাপারে কেউই যে বিরুদ্ধে কথা বলবে না এবং এই চুক্তি ব্যাপারে সংসদে 1 মিনিটের জন্য কোনো আলোচনা হয়নি, হবে না। বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা যিনি স্বতন্ত্র নির্বাচন করে জিতেছেন, তিনি একদিন তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে সেই কথা বলতেই দেওয়া হয়নি, স্পিকার সুযোগই দেননি। সুতরাং স্পষ্ট যে এই চুক্তি বিরোধী চুক্তিটা ইউনুসের উপরে আমরা দায়ী চাপালেও, ইউনুস সরকার করে গেলেও এই চুক্তির বিরুদ্ধে সরকার, বিরোধী দল কেউই কথা বলবে না, কারণ সবারই এক ধরনের সম্মতিতেই এই চুক্তি হয়েছে, এখন এটা প্রমাণিত। তিনি বলেন, নির্বাচনের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তিটি আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশনামা এবং রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতার স্বার্থে জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে এই পদক্ষেপকে সমর্থন করছে। তিনি আরও বলেন, নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করেছে তা জনগণকে জানানোই হয়নি। মার্কিন সরকারের প্রকাশ করা 32 পৃষ্ঠা দলিলটি পড়লে দেখা যায় এটি কোনো চুক্তি নয়, বরং বাংলাদেশকে কি করতে হবে তার একটি মার্কিন হুকুমনামা। খুবই ভালো কথা বলেছেন আনু মোহাম্মদ। তিনি বলেছেন যে এটা আসলে চুক্তি না, এটা মার্কিন আদেশনামা, যে আমি প্রভু হিসেবে এই আদেশ দিচ্ছি, এই ঘটনাগুলো ঘটবে। এর ফলে প্রয়োজন বা দাম বিবেচনা না করেই যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র, কৃষিপণ্য সহ বিভিন্ন জিনিস বিনা শুল্কে আমদানি করতে বাংলাদেশ বাধ্য হবে। এতে সরকারের রাজস্ব আয় কমবে এবং সাধারণ মানুষের উপরে কর এবং ভর্তুকির বোঝা বাড়বে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নিরাপত্তার সমালোচনা করে আনু মোহাম্মদ বলেন, দলগুলো নিজেদের ক্ষমতার স্বার্থে এই সর্বনাশী চুক্তির বিষয়ে ঐক্যবদ্ধভাবে নীরব রয়েছে। ভারতের আধিপত্য ঠেকাতে যুক্তরাষ্ট্রের সমর্থন লাগবে এমন ধারণা সম্পূর্ণ ভুল। বহুজাতিক কর্পোরেট স্বার্থে যুক্তরাষ্ট্র, ভারত, চীন সবাই পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। গণজমায়েতে গান পরিবেশন করা হয় উদীচী, গানের দল, সমগীত এবং কোরাস। নাটক পরিবেশনা করে নাট্যদল প্রাচ্যনাট ও বিবর্তন। এছাড়া আবৃত্তি করেন তাহসিন রেজা সহ অনেকে। নানা রকম আয়োজন হয়েছে, কিন্তু এই আয়োজনে বলা হলেও, মার্কিনীদেরকে লাল কার্ড দেখানোর ব্যাপার বলা হলেও, হ্যাঁ, বাম দল, এই আয়োজক মূলত বাম দল সহ ওই সমমনা বহু দল, বহু নেতাকর্মী এবং সুশীল সমাজের আয়োজনে এটা করা হয়েছে। একটা প্ল্যাটফর্ম, আলাদা একটা প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে। এই যে মানে বাম ঘরানার মানুষগুলো এই প্রতিবাদ করছেন এবং লাল কার্ড দেখাচ্ছেন, এই লাল কার্ডটা মার্কিনীদের দেখানো না, এরা মানে ওনারা প্রকারান্তরে এটা সরকারকেই দেখাচ্ছে, কারণ সরকার নীরব ভূমিকা পালন করছে। শুধু নীরব ভূমিকা না, আমরা আশ্চর্যজনকভাবে দেখেছি যে সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কেনা হচ্ছে, এটা জনগণের কল্যাণেই কেনা হচ্ছে। মানে জনগণের কল্যাণে বেশি টাকা দিয়ে গম কেনা হচ্ছে, এই কথা বলছেন। এই কথা যখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তখন এটা বুঝতে আর অসুবিধা হয় না যে এই চুক্তির ব্যাপারে এতটুকু সরে আসার কোনো পদক্ষেপ বিএনপি সরকার নেবে না। আপনি শুধু বিএনপি সরকারকে দায়ী করতে পারবেন না। এই জায়গায় যদি বিএনপি না হয়ে জামাত হতো, জামাত না হয়ে এনসিপি হতো, একই অবস্থা হতো। কারণ শেখ হাসিনার সরকারের মানে পতনের চেষ্টা, পতনের উদ্যোগ থেকে পতন এবং পরবর্তীতে ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণ পর্যন্ত এই পুরোটাই অনেকে যে এই গত 2 বছর ধরে সমালোচনা করছেন যে এই পুরোটাই মার্কিন স্বার্থ রক্ষার্থে করা হয়েছে, সেটা এখন কিছুটা মিলতে শুরু করেছে। এবং শেখ হাসিনা তার শাসনামলে বারবার বলেছেন না যে আমি যদি আমেরিকার এই কথা মেনে নিই, ওই কথা মেনে নিই, তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হবে না। এখন তো ওপেনলি এই ব্যাপারগুলো স্বীকার করা হচ্ছে যে এটা ওটা এই ব্যাপারগুলো স্বীকার করা হচ্ছে। এই যে স্বীকার করাগুলো ভবিষ্যতে বুমেরাং হবে কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু বাস্তবতা এটাই সত্য কথা। দর্শক, আপনার কাছে কি মনে হয়, সত্য বাস্তবতা উপলব্ধি করতে আমরা কি আদৌ পারছি? আপনার
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আগামী ডিসেম্বরে তার দল আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে তারা সবাই একই দিন আত্মসমর্পণ করবেন। 16 জুলাই দলটির এক ভার্চুয়াল সভায় এমন কথা বলা হয়েছে। দলটির তথ্য অনুযায়ী 24 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে দলটির 12.5 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নানান ধরনের মামলায় অভিযুক্ত সবাই একই সাথে শেখ হাসিনার সাথে আত্মসমর্পণ করবেন বলে দলটির বৃহস্পতিবারের সভায় জানানো হয়েছে। এদিকে একাধিক সূত্র জানা গেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে দলটির দেশের বাইরে থাকা বিশেষ করে যেসব সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী এবং সিনিয়র লিডার ভারতের বাইরে আছেন তারা ভারতে যাচ্ছেন। গত 5 দিনে এমন 23 জন নেতা ভারতে গিয়েছেন। শেখ হাসিনার সাথে একসাথে দেশে ফেরার নির্দেশ পেয়ে তারা ভারতে ফিরছেন বলে দলটির সিনিয়র কয়েকজন নেতা দাবি করেছেন। শেখ হাসিনার ফেরা উপলক্ষে প্রস্তুতি নিতে বাংলাদেশের স্থানীয় পর্যায়ের নেতাদের সাথে পর্যায়ক্রমে দিল্লিতে বৈঠক শুরু করেছেন শেখ হাসিনা। এদিকে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জেলা ও উপজেলায় গত 2 দিনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর মিছিলের সংখ্যা আবারও বেড়েছে। 16 জুলাই শেখ হাসিনার কারাবরণ দিবস এবং গোপালগঞ্জ হত্যাকাণ্ডের প্রতিবাদ দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো কমপক্ষে 42টি স্থানে মিছিল করেছে। এমন প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলেও আলোচনা হয়েছে। পুলিশের একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব কিছুর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যার্পণের ইস্যুটির আইনি ও বিচারিক দিক তারা খতিয়ে দেখছে। তবে কূটনৈতিক একাধিক পর্যায়ে শেখ হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়টি নিয়ে গত কয়েকদিনে আলোচনা হয়েছে, এমন ইঙ্গিত মিলেছে কূটনৈতিক সূত্রগুলো থেকে। 16 জুলাই ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস। 2007 সালের ওই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করেছিল। ওই একই দিনটি আওয়ামী লীগ গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে পালন করে। গত বছর অর্থাৎ 2025-এর 16 জুলাই গোপালগঞ্জ জেলায় সেনা ও পুলিশ প্রোটেকশনে সভা করতে গিয়েছিল ইউনূসের সমর্থক দল এনসিপি নেতারা। স্থানীয় লোকজন ওই সময় ব্যাপক প্রতিবাদ করেছিল। এক পর্যায়ে বিক্ষুব্ধ মানুষের হাত থেকে বাঁচতে যে এনসিপি নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলতো, তারা আত্মরক্ষার জন্য সেনা জানে করে পালিয়েছিল। বিক্ষুব্ধ জনতাকে দমন করতে গিয়ে ওই দিন আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালালে 5 জন মারা যায়। এই দুই ঘটনার স্মরণে 16 জুলাই বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ ভার্চুয়াল সভার আয়োজন করেছিল। ওই সভায় শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন। তিনি জানান, এখনো পর্যন্ত আওয়ামী লীগের 4.5 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাছাড়া গত 2 বছরে দায়ের হওয়া অসংখ্য মামলায় অজ্ঞাত পরিচয়ে আরো 12 লাখের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তিনি দাবি করেছেন, অচিরে এই মামলাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম জুড়ে দেওয়া হবে। আওয়ামী লীগ সভানেত্রী জানান, তার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান বানচাল করতে শুধু গত মাসে 37,000 নেতাকর্মীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনা সভায় নির্দেশ দিয়েছেন, আগামী ডিসেম্বরে যেদিন তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন, সেই দিন বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে সকলেই নিজের নিজের এলাকার আদালতে আত্মসমর্পণ করতে হবে। শেখ হাসিনার দাবি, এমন নেতাকর্মীর সংখ্যা আনুমানিক 12.5 লাখ। অবশ্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান দাবি করেছেন, শেখ হাসিনার ব্যক্তিগতভাবে দেশে ফেরার সুযোগ নেই। দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে। শেখ হাসিনাকে আত্মসমর্পণের অনুমতি দেওয়া হবে নাকি আপিল করা হবে তা আদালত নির্ধারণ করবে বলে সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন। অবশ্য বাংলাদেশের আইনজীবীরা বলছেন, দেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। আওয়ামী লীগের ভার্চুয়াল সভায় এক পর্যায়ে শেখ হাসিনা সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, দেখি বাংলাদেশের জেলে কত জায়গা আছে। শেখ হাসিনা বলেছেন, যত জেলই বানাক তিনি ও তার দলের নেতা কর্মীরা সবাই মিলে একদিনে আত্মসমর্পণ করবেন। সবাই উপস্থিত ছিলেন এমন বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতারা বলেছেন, ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন। সেসব বৈঠকে শেখ হাসিনা দলের নেতাদের, বিশেষ করে সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, স্থানীয় সরকার পর্যায়ের নেতা, আওয়ামী লীগ অঙ্গ সংগঠনগুলোর নেতাদের দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার সেই নির্দেশ অনুযায়ী কোন নেতা কোথায় আছেন সে তালিকাও তৈরি হয়ে গেছে বলে দলটির একাধিক নেতা দাবি করেছেন। দর্শক, শেখ হাসিনা রয়টার্সকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার কথা বলেছেন গত 10 জুলাই। এরপর থেকে গত 5 দিনে 23 জন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও সিনিয়র নেতা ইউরোপ, আমেরিকা, কানাডা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ভারতে গিয়েছেন। জানা গেছে তারা শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বাংলাদেশে ফেরার বিষয়টি চূড়ান্ত করতেই ভারতে গিয়েছেন। দলটির একটি সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কাজ করতে দলটির সিনিয়র নেতাদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের নেতাদেরকেও ভারতে যেতে বলা হয়েছে। আগামী 30 জুলাই ঢাকা মহানগরের উত্তরের 15 জন কাউন্সিলর শেখ হাসিনার সাথে দেখা করতে দিল্লি যাবেন। এর পরের সপ্তাহে দেখা করতে যাবেন ঢাকা দক্ষিণের কাউন্সিলররা। পর্যায়ক্রমে দেশের সবগুলো উপজেলা ইউনিয়ন পরিষদের নেতাদের সাথে বৈঠক হতে পারে। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর গত 2 দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর মিছিল বেড়ে গেছে। আওয়ামী লীগ ও পুলিশ সূত্রে জানা গেছে, 16 জুলাই বাংলাদেশের কমপক্ষে 42টি স্থানে মিছিল করেছে তারা। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামের 14টি স্থানে মিছিলের খবর পাওয়া গেছে। এছাড়া নীলফামারী, যশোর, শেরপুর, গোপালগঞ্জ, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, বরিশাল, রাজশাহী, সাতক্ষীরা, সাভার, গাজীপুর, সিরাজগঞ্জ ও খুলনায় মিছিল হয়েছে। 17 জুলাই নারায়ণগঞ্জের একটি মিছিলের ভিডিওতে দেখা গেছে মিছিলকারীরা মুখে শেখ হাসিনার মুখোশ পরে স্লোগান দিচ্ছেন।
আওয়ামী লীগের মিছিল হঠাৎ করে বেড়ে যাওয়ায় সরকারের শীর্ষ মহলও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে 17 জুলাই প্রকাশিত এক খবরে বলা হয়েছে, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য সহযোগী সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। রিপোর্টটিতে দাবি করা হয়েছে, তারেক রহমান জনগণের নিরাপত্তার জন্য হুমকি হয় কিংবা আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে পারে এমন কর্মকাণ্ড যাতে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল ও সংগঠনের সদস্যরা করতে না পারে, তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনকে আরো সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। 13 জুলাই সচিবালয়ের প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে ডেইলি স্টারের খবরে বলা হয়েছে। এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আবারও নিজেদের অবস্থান ও মত তুলে ধরেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বরাবরের মতোই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল 17 জুলাই জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে। ব্রিফিং এ এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিনা? তাছাড়া শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তাই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিনা? এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তারা প্রত্যর্পণের জন্য একটা অনুরোধ পেয়েছেন, যেমনটি আগেও বলেছেন অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে বলে মত দেন রণদীপ জয়সওয়াল। দুদিন আগেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, শেখ হাসিনার ব্যাপারে তাদের অবস্থান আগের মতোই আছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, কূটনৈতিক পর্যায়ে শেখ হাসিনার ফেরার ব্যাপারে কয়েকটি চ্যানেলে ভারত ও বাংলাদেশের আলোচনা হয়েছে। সেই আলোচনায় শুধু ভারত ও বাংলাদেশ নয়, পশ্চিমা দুটি দেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের একটি দেশও আছে। আছে একটি আন্তর্জাতিক সংস্থা, যে সংস্থাটি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সমঝোতা প্রক্রিয়া ছিল। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শক্তিধর এমন পক্ষগুলোর এই আলোচনায় শেখ হাসিনা ফেরার বিষয়টি ছাড়া আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও আছে। এর মধ্যে গতকালের ভিডিওতে জানিয়েছিলাম, তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা বিমস্টেকের সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে দিল্লি গিয়েছেন এবং সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। সূত্রগুলো বলছে, কূটনৈতিক পর্যায়ে এসব বৈঠকের আলোচনা শেষ হলে আগামী মাসে একটি শক্তিধর দেশের একজন প্রভাবশালী প্রতিনিধি বাংলাদেশ সফরে আসতে পারেন। তারপর থেকে পরিস্থিতির নাটকীয় মোড় নিতে পারে। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।